আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় গাণিতিক প্রতীক এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি সম্পূর্ণ ক্লাসগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিব। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে প্রত্যেকটি অধ্যায়ের ক্লাসগুলো তোমরা পাও। এখানে শুধুমাত্র পঞ্চম শ্রেণী বা চতুর্থ শ্রেণীর ক্লাসগুলো দেওয়া হবে না, এখানে পঞ্চম শ্রেণী, চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণী অর্থাৎ এসএসসি পর্যন্ত আমাদের ক্লাসগুলো এই চ্যানেলে আমরা ফ্রি ক্লাসগুলো প্রদান করব। তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে ক্লাসগুলো আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করতে পারো। অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে হবে এবং ক্লাস করার পাশাপাশি খাতা নিয়ে বসতে হবে, খাতায় নোট করতে হবে, যা করানো হবে, যেসব অঙ্ক করানো হবে সেগুলো বারবার বাসায় প্র্যাকটিস করতে হবে। তাহলে আমাদের বেসিক যে ম্যাথের যে সমস্যা, এই সমস্যাগুলো আমাদের সমাধান হবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা শুরু করি। চতুর্থ অধ্যায় গাণিতিক প্রতীক। গাণিতিক প্রতীক বলতে বোঝায় আমাদের যদি একটা অঙ্ক দেয়া থাকে কথায়, সেই অঙ্কটি আমরা কথায়, যে অঙ্কটা ছিল কথার, সেই অঙ্কটা আমরা গাণিতিকভাবে প্রকাশ করার চেষ্টা করব, অর্থাৎ সংখ্যার মাধ্যমে একটা সমীকরণ আসবে, সমীকরণের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। এই ধরনের প্রকাশটাকে বলা হয় গাণিতিক প্রতীক বা গাণিতিক বাক্য। এই গাণিতিক প্রতীকে গাণিতিক যে বাক্য আছে, সেখানে আমরা সম্পর্ক কিছু প্রতীক আছে যেগুলো আমরা ব্যবহার করব। সম্পর্ক প্রতীকগুলোর মধ্যে আমাদের আছে, এটা কোন চিহ্ন? এটা হচ্ছে আমাদের ছোট চিহ্ন, লেস দেন বলে। আমরা এই পাশে যদি কোনো কিছু থাকে, এই পাশে যদি আরেকটা সংখ্যা থাকে, তখন আমরা এই চিহ্নটা দেওয়ার কারণে ইংরেজিতে লেস দেন বলি, মানে ছোট। এই চিহ্নটার নাম হচ্ছে ছোট চিহ্ন। তারপরে এই চিহ্নটা ব্যবহার করলে এটাকে বলে আমরা গ্রেটার দেন ইংরেজিতে, আর বাংলায় বলি আমরা বড় চিহ্ন। আর একটা হচ্ছে সমান, সমান সমান না, কিন্তু এটা হচ্ছে সমান। তারপরে এই চিহ্ন তিনটির আবার এখন আমরা যদি কেটে দেই, তাহলে এটা তাহলে ছোট নয়, যদি এইভাবে বড় চিহ্ন দিয়ে কেটে দিই তাহলে এটা হচ্ছে বড় নয়, কেটে দেওয়া হচ্ছে নয়। আর যদি সমান দিয়ে কেটে দিই তাহলে এটা হচ্ছে সমান নয়। তাহলে আমাদের এখানে 6টা চিহ্ন, এই 6টা চিহ্ন আমরা এই গাণিতিক প্রতীকে দেখতে পাবো। তার মধ্যে আমরা ছোট, বড় আর সমান এই তিনটাই দেখতে পাবো এই অধ্যায়ে। গাণিতিক প্রতীকে এই 6 ধরনের চিহ্ন আছে। তারপর আমরা জানি প্রক্রিয়া প্রতীক আছে। প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4টা। প্রক্রিয়া প্রতীক 4টা কি কি? আমরা জানি একটা যোগ, একটা হচ্ছে বিয়োগ, আর একটা হচ্ছে গুণ, আর একটা হচ্ছে ভাগ। এগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীকগুলো যে ব্যবহার করা আছে, যোগ, বিয়োগ অথবা গুণ, ভাগ, এই যে প্রক্রিয়া প্রতীক ব্যবহার করা আছে, আমাদের এই যে মাঝখানে সমান চিহ্ন খালি ঘর দেওয়া আছে, খালি ঘরে আমাদের প্রক্রিয়া প্রতীক না, এখানে আমরা বসাবো সম্পর্ক প্রতীকগুলো। আমাদের এই অঙ্কটা যদি আমরা প্রথমে দেখি, এই অঙ্কটা আমাদের প্রথমে করতে হবে, কি ফলাফল আসছে সেটা দেখবো আমরা। বাম পাশের ফলাফল দেখি, 5 + 3 - 2। আমাদের এগুলো অঙ্ক করার ক্ষেত্রে আরেকটা জিনিস জানা লাগবে, সেই জিনিসটা হচ্ছে আমাদের এখানে আলোচনা করি, বদমাস, BODMAS, সরল অঙ্কের ক্ষেত্রে এটা লাগে। আর এখানে যেহেতু গাণিতিক প্রতীকের অঙ্ক, এখানে আমাদের এগুলো একটু দেখতে হবে। বিতে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট 3 ধরনের হয়, বন্ধনী বাংলায় বলি। বন্ধনী হচ্ছে 3 ধরনের, এই যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তারপর ওতে হচ্ছে অফ, অফ মানে হচ্ছে এর, আর এটা মানে বোঝায় গুণ, কিন্তু গুণের আগে এর কাজ। আর ডিতে হচ্ছে ডিভিশন, মানে হচ্ছে ভাগ বোঝাচ্ছে, ডিভিশন মানে ভাগ। ভাগ বলতে আমরা এই যে চিহ্নকে বুঝি, এটার কাজ করতে হবে। তারপর এমতে হচ্ছে মাল্টিপ্লাই বা হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, গুণের কাজ আছে। তারপর এ আছে, এ মানে হচ্ছে অ্যাড বলতে পারি আমরা, অ্যাড মানে হচ্ছে যোগ। এসতে হচ্ছে সাবট্রাকশন,
সাবট্রাকশন ইংরেজিতে, বাংলায় বলা হয় বিয়োগ। তাহলে আমাদের কাজ কি? আমাদের প্রথমে কাজ হচ্ছে ব্র্যাকেটের। কোনো একটা অঙ্কে যদি ব্র্যাকেট দেওয়া থাকে সেখানে ব্র্যাকেটের কাজ করব। ব্র্যাকেটের কাজ করার ক্ষেত্রে প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত থাকে যাবে কাজ, অন্যগুলো যেভাবে থাকবে সেভাবেই থাকবে। তারপর আমরা কাজ করব সেকেন্ড ব্র্যাকেটের, অবশেষে আমরা কাজ করব থার্ড ব্র্যাকেটের। যদি ব্র্যাকেট না থাকে অঙ্কগুলোতে, ব্র্যাকেট থাকলে এভাবে করব, এবং ব্র্যাকেট থাকা অথবা না থাকা এই দুটো উপর নির্ভর করবে আমরা তখন এই দিকের কাজগুলো করব। ব্র্যাকেট যদি থাকে তাহলে ব্র্যাকেটের কাজ করব। ব্র্যাকেটের মধ্যে যদি যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তাহলে আগে আমরা ভাগের কাজ করব। কার? ভাগের, তারপর গুণের, তারপর যোগ বিয়োগ। যোগ বিয়োগের কাজ একসাথে করা যায়। তারপর হচ্ছে ব্র্যাকেটের পরে যদি অফ থাকে, যদিও পঞ্চম শ্রেণীতে অফের অঙ্ক কম থাকবে, অফ মানে এর অঙ্ক কম থাকবে, এর মানে হচ্ছে গুণ, আর মাল্টিপ্লাই মানেও গুণ, কিন্তু আমাদের ভাগের আগেও এই এর কাজটা করতে হবে। এর যদি থাকে লেখা কোথাও, এভাবে কাজ করব। এর কাজ শেষ করার পরে যদি এর না থাকে তাহলে ডিভিশন থাকবে, ভাগ যদি থাকে তাহলে ভাগের কাজ করব আগে, তারপর যদি গুণ থাকে গুণের কাজ করব, তারপরে যোগের কাজ করব। এভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, আমরা এখানে অঙ্কগুলো করি। এখানে আমাদের যোগ আর বিয়োগ আছে, তাহলে আমরা যোগের কাজ বিয়োগের কাজ করতে পারি একসাথে, অথবা আলাদা আলাদা করে করতে পারি। 5 আর 3 কত যোগ করলে 8 হয়, বিয়োগ 2। এখানে তো এটা থেকে যাবে, এখানে 5 5 10 বিয়োগ 2, তাহলে 8 থেকে 2 বাদ দিলে হবে 6। এ পাশে কত হবে? এ পাশে 8 থেকে 2 বাদ দিলে হবে 10, থেকে 2 বাদ দিলে হবে 8। তাহলে আমাদের 6 থেকে 8 কি বড়? তাহলে বড় চিহ্ন কোনটা? বড় চিহ্ন হচ্ছে আমাদের এইটা, কিন্তু আমরা হচ্ছে 6 হচ্ছে ছোট, 6 বাম পাশের দেখতে হবে, 6 হচ্ছে ছোট, 8 হচ্ছে বড়। তাহলে বড় যেটা সেটার পাশে যাবে, মানে 6 হচ্ছে লেস দেন 8, এটা বোঝাচ্ছে ইংরেজিতে। 6 ছোট 8-এর থেকে, যেটা বড় সেটা হচ্ছে পেটে থাকবে। এই চিহ্নটা অথবা এই চিহ্নটা এটা হচ্ছে পেট বোঝায়, পেটে থাকবে হচ্ছে বড়টা, আর পিছনে যেটা আছে এই পিছন দিকে থাকবে ছোটটা সবসময়। তাহলে এই পাশের পিছন এটা পিছন, তাহলে এখানে এসে থাকবে ছোটটা, আর এই পাশে থাকবে কিটা? বড়টা, বড় সংখ্যাটা। এইভাবে আমরা এগুলো করব। তারপরে পরের অঙ্কটা যদি দেখি আমরা, এখানে প্রথমে গুণ আছে, ভাগ আছে, তাহলে আমাদের দেখতে হবে আগে কিসের কাজ? আমরা জানি আগে ভাগের কাজ। তাহলে এখানে যদি 7কে 2 দিয়ে ভাগ করি আমরা 3.5 হয়, কিন্তু আমরা তো 5-এ এখনো দশমিকের অঙ্ক বা দশমিক ভাগ করিনি, তাহলে আমরা এখানে ভাগের কাজটা আগে করবো না। আমরা হচ্ছে ভাগ গুণ যেটা আছে আগে ভাগের কাজ করবো, তারপর গুণের কাজ। কিন্তু ভাগের কাজটা যদি দশমিক চলে আসে তাহলে আমরা গুণের কাজটা আগে করে নেব, তারপর ভাগের কাজটা। সমস্যা নাই ভাগ এবং গুণের মধ্যে। তাহলে আগে গুণের কাজটা করে নিই। 4 সাথে 28 ভাগ হচ্ছে 2। 4 এখানে 6কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটা তো অবশ্যই ভাগ করব। 6কে যেহেতু 3 দিয়ে ভাগ যাচ্ছে 2 হচ্ছে, বা 28কে 2 দিয়ে ভাগ করলে হবে 14, আর 4 2 হচ্ছে 8। অবশ্যই এটা বড়, এই পাশে আমরা চিহ্নটা দিব। 3 নাম্বার যে অঙ্কটা, 3 নাম্বার অঙ্কটা একটু বড় দেয়া আছে। এই অঙ্কটা যদি দেখি আমরা, 3 নাম্বার অঙ্কটা ব্র্যাকেট দেয়া আছে আমরা যেগুলো দেখলাম, এই যে সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট 13 + 5 ভাগ হচ্ছে 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -4, আর এই পাশে ঘরটা দেয়া আছে। তারপর এখানে 2 যোগ সেকেন্ড ব্র্যাকেট 9 বিয়োগ 6 গুণ 4 বিয়োগ 12, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই অঙ্কটা আমরা এভাবে করে করে নিয়ে আসতে পারি, অথবা বাম পক্ষ ডান পক্ষ লিখতে পারি। বাম পক্ষ যদি লিখি আমরা, বাম পক্ষ কত? বাম পক্ষ হচ্ছে 13 যোগ 5 ভাগ হচ্ছে 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -4। এটা যদি আমরা এখন করার চেষ্টা করি, এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, আমরা আগে কাজ জানি, কাজ আগে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা রেখে দিব। এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটাই শুধুমাত্র কাজ আছে, এই জন্য ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, একটাই যেহেতু কাজ। 13 আর 5 যোগ করতে হবে, 13 হচ্ছে 18, কাজ শেষ, ব্র্যাকেট উঠে গেল, ভাগ হচ্ছে 3, সেকেন্ড ব্র্যাকেট থাকবে -4। 18কে 3 দিয়ে ভাগ করবো, এখানে একটা কাজ শুধুমাত্র ভাগ, তাহলে 18কে 3 দিয়ে ভাগ করলে হবে 3 6 18 বিয়োগ হচ্ছে 4, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল কারণ একটা কাজ ছিল। তাহলে এই পাশে হলো 2। এই পাশে যদি আমরা দেখি ডান পক্ষ কি অবস্থা, ডান পক্ষ হচ্ছে 2 যোগ 9 বিয়োগ 6 গুণ হচ্ছে 4 বিয়োগ হচ্ছে 12, 2 যোগ 9 থেকে 6 বাদ দিলে কত হয়? 3 হয়, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেট থাকবে গুণ হচ্ছে 4 বিয়োগ হচ্ছে 12।
তাহলে আমরা কি জানি, আমরা জানি এখানে হচ্ছে 2 যোগ, এখানে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করবো আগে গুণের কাজ, তারপর বিয়োগের কাজ। তাহলে আগে গুণটা করে নেব। 3 4 হচ্ছে 12, বিয়োগ হচ্ছে 12, সেকেন্ড ব্র্যাকেট থেকে যাবে কারণ কাজ শেষ হয়নি। 2 যোগ, আর এই পাশে 12 থেকে 12 বলতে 0, অর্থাৎ 2। তাহলে উভয় পাশে সমান, তাহলে আমরা এখানে সমান চিহ্ন দেব। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। এরপরে আমরা 2 নম্বরের যে অঙ্ক সেগুলো দেখি। 2 নম্বরের অঙ্কটার মধ্যে আছে 12, 2 এর 1 নম্বরটা দেখো, 12 ফাঁকা ঘর 4 ফাঁকা ঘর 2 সমান হচ্ছে 1। 1 করতে হবে, এখানে বসাইতে হবে। আমাদের কি বসাইতে হবে? প্রক্রিয়া প্রতীকগুলো, যোগ বিয়োগ গুণ ভাগ। কীভাবে করবো আমরা? এটা আমাদের মিলাইতে হবে 1, এই পাশে 1 যেন আসে। এখানে যদি আমরা যোগ বসাই 12 4 16 ভাগ 2 হচ্ছে না, এখানে হচ্ছে আমরা 1 কীভাবে করতে পারি? 12 থেকে যে আমরা এখানে ভাগ করতে পারি, 12কে 4 দিয়ে ভাগ করলে হবে 3। ওই 3 থেকে আমরা যদি এই 2টা বাদ দিই তাহলে আমাদের হয়ে যাবে 1। এভাবে এটা করব। তারপর 6 ফাঁকা ঘর 6 ফাঁকা ঘর 12 সমান হচ্ছে 24। এটা আমরা খুব সহজে করতে পারি। এখানে যেহেতু 24, এটা আমরা যোগ করতে পারি। 6 যোগ 6 কত? 12, 12 যোগ 12 24। অথবা এটা আমরা আরেকভাবে করতে পারি, 6 এভাবে ছিল, 6 এভাবে ছিল, 12 সমান ছিল 24। এটা আরেকভাবে করতে পারি, 6 গুণ 6 কত? 36, 36 থেকে আমরা 12 বাদ দিলেও হয় 24। তাহলে গুণ পরে বিয়োগ। 3 নাম্বারটা হচ্ছে দেয়া আছে এভাবে, প্রথমে 9 ফাঁকা ঘর 9 ফাঁকা ঘর 9 ফাঁকা ঘর 9 সমান কত? 80। তাহলে আমরা প্রথমে যদি গুণ করি, 9 9 কত? 81। এখানে যদি ভাগ দিই, 9 9 ভাগ করলে হবে 1, তো 81 থেকে এই একটা আমরা এবার বিয়োগ করে দেবো, তাহলে 80 হয়ে যাবে। খুব সহজ জিনিস। এরপরে 3 নাম্বারের অঙ্কগুলো যদি আমরা দেখি, 3 নাম্বারের অঙ্কগুলোর মধ্যে কি আছে? 3 নাম্বারের অঙ্ক এখানে 1 নাম্বারটা হচ্ছে 12 ভাগ 3 যোগ 4 গুণ 5 ফাঁকা ঘর। এই পাশে আছে 12 গুণ 3 ভাগ 4 যোগ 5, এই যে অঙ্ক আছে 5। আচ্ছা করে দেখি এটা এখন আমরা বা দিয়ে করতে পারি, অথবা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করতে পারি। এটা ভাগ করলে কত হয়? 12কে 3 দিয়ে ভাগ করলে হবে 4, যোগ 4 5 এটা গুণ একসাথে করে নিতে পারি, 20 হবে। আর এই পাশে কত থাকে? 12 গুণ 3 ভাগ 4, 4 দিয়ে যেহেতু 3কে ভাগ যাচ্ছে না, আমরা আগে গুণটা করে নেব। 12 3 হচ্ছে 36 ভাগ হচ্ছে 4 যোগ হচ্ছে 5। তাহলে এই পাশে কত হচ্ছে? 20, আচ্ছা 24। এই পাশে হচ্ছে কত? এই পাশে হচ্ছে 36 ভাগ হচ্ছে 4, 9 হবে, 9 5 14 হচ্ছে ওই পাশে। এই পাশে হচ্ছে 24, ওই পাশে হচ্ছে 14। তাহলে আমরা কোন চিহ্নটা বসাবো? এখানে যেটা বড় সেই পাশে হচ্ছে পেটে থাকবে, যে এই চিহ্নটা বসাবো। এরপরে আমরা যদি পরের অঙ্কগুলো দেখি, 2 নাম্বারটা বলছে হচ্ছে 48 ভাগ 8 গুণ 2 বিয়োগ 4। 48 গুণ 8 ভাগ 2 বিয়োগ 4। এটা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করতে পারো, অথবা এমনি করতে পারি। এখানে দেখো 48 রাখে দিলাম, যেহেতু ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের কাজ আগে, ভাগ 8 2 16 গুণের কাজ আগে, বিয়োগ 4। তারপর হচ্ছে এই পাশে ফাঁকা ঘর 48, এখানে হচ্ছে 48, এই যে এখানে ভাগ আগে আছে, ভাগের কাজ করবো আগে, গুণ 8কে 2 দিয়ে ভাগ করলে 4, বিয়োগ হচ্ছে 4। বা এখানে হচ্ছে 48 ভাগ 16 থেকে 4 বাদ দিলে কত হবে? 8 না 12 হবে, 16 থেকে 4 বাদ দিলে 12। আর এই পাশে কত? 48 গুণ 4, 4 আর 8 32, 4 4 16, 17 18 19, 192 বিয়োগ 4। বা এখানে 48কে 4 দিয়ে 12 দিয়ে ভাগ করলে হবে, 12 3 36, 12 4 48, 4। এখানে হচ্ছে 192 থেকে 4 বাদ দিলে হবে, 12 থেকে 4 বাদ দিলে হচ্ছে 8, হাতের একটা এখানে গেল 8, 188। তাহলে অবশ্যই এটা বড়। এভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। এরপরের ক্লাসে আমরা খোলা বাক্য নিয়ে আলোচনা করব। এরপর ক্লাসে আমরা 22 পৃষ্ঠা আর 23 পৃষ্ঠা এখানকার যে অঙ্কগুলো আছে এগুলো অঙ্ক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় গাণিতিক বাক্যের দ্বিতীয় পার্ট দেখব। ক্লাসটা ভালোভাবে মনোযোগ দিয়ে সহকারে দেখতে হবে, কারণ এটা আমাদের গুরুত্বপূর্ণ পাঠ। এখানে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে খোলা বাক্য। খোলা বাক্য জিনিসটা কি আর গাণিতিক বাক্য বদ্ধ বাক্য জিনিসটা কি, এটা আমরা বুঝব। আমরা এর আগের দিন গাণিতিক বাক্য বা গাণিতিক প্রতীক নিয়ে আলোচনা করেছি। আজকে খোলা বাক্য গাণিতিক বাক্য দুইটা নিয়ে আলোচনা করব। গাণিতিক বাক্যের আরেকটা নাম হচ্ছে বদ্ধ বাক্য। গাণিতিক বাক্যের আরেকটা নাম কি? বদ্ধ বাক্য। খোলা বাক্য কাকে বলে বলে দেওয়া আছে, একটি বাক্যকে খোলা বাক্য বলা হবে তখন যখন বাক্যটি সত্য নাকি মিথ্যা তা নির্ণয় করা যায় না। তাহলে আমরা কি বলতে পারি, খোলা বাক্য কাকে বলে? যদি আমাদের পরীক্ষায় আসে কি লিখবো আমরা? খোলা বাক্য। তাহলে আমরা দেখে নিই খোলা বাক্য কি জিনিস। খোলা বাক্য হচ্ছে কোনো একটি বাক্য যখন সত্য নাকি মিথ্যা তা যদি নির্ণয় করা না যায় তাহলে সেই বাক্যটাকে বলা হয় গাণিতিক খোলা বাক্য। আর যদি কোনো বাক্যকে সত্য নাকি মিথ্যা তা নির্ণয় করা যায় তাহলে গাণিতিক বাক্য বলা হয়, সেটাকে বলা হয় কি? গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য। এখন আমরা কিভাবে বুঝবো খোলা বাক্য আর গাণিতিক বাক্যটা? উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি 8 একটি জোড় সংখ্যা বলা আছে। 8 একটি জোড় সংখ্যা। আচ্ছা, আমরা তো জানি যে 2, 4, 6, 8, 0 যদি সংখ্যা শেষে থাকে তাহলে সেটি জোড় সংখ্যা। তাহলে আমরা বুঝতেই পারতেছি 8 সংখ্যাটি হচ্ছে একটা জোড় সংখ্যা, এটা সত্য। যেহেতু এটা সত্য নির্ণয় করা গেল তাহলে এটি হচ্ছে গাণিতিক বাক্য এবং এটি সত্য। 9 একটি জোড় সংখ্যা, আমরা জানি যে 9 হচ্ছে বিজোড় সংখ্যা, এখানে বলা আছে 9 একটি জোড় সংখ্যা, তাহলে এটি মিথ্যা, এটা নির্ণয় করা গেল, তাহলে এটি একটি গাণিতিক বাক্য, এটি মিথ্যা। কিন্তু যদি বলা হয় যে ক একটি জোড় সংখ্যা, এখন ক এর মান তো আমরা জানি না যে ক এর মান কত, 2 নাকি 4 নাকি 3 নাকি 5, এটা তো আমরা জানি না, এটা অজানা। এই জন্য ক একটি জোড় সংখ্যা এই যে বলা আছে এটা আমরা সত্য নাকি মিথ্যা সেটা নির্ণয় করতে পারি না। সেটা নির্ণয় করতে পারবো কখন? যখন ক এর মানটা আমরা পাবো, নির্দিষ্ট করে জানবো তখন। এই জন্য এটি একটি খোলা বাক্য, কারণ এটি সত্য নাকি মিথ্যা দুই ধরনের জিনিসই হতে পারে, আমরা এটা নির্দিষ্ট করে নির্ণয় করতে পারি না। এই জন্য ক এর মানের উপর এটা নির্ভর করবে যে সত্য নাকি মিথ্যা। এই কারণে ক একটি জোড় সংখ্যা এটা হচ্ছে খোলা বাক্য। তাহলে আমাদের আননোন রাশি অর্থাৎ অজানা রাশিগুলো যদি দেওয়া থাকে অঙ্কে তাহলে সেটা হচ্ছে খোলা বাক্য। প্রথমে আমরা দেখি এখানে 5-এর সাথে ক যোগ করলে 12 হয়, এটা গাণিতিক বাক্যগুলো প্রকাশ করতে বলছে। খোলা বাক্য গাণিতিক উক্তিগুলো আবার নির্ণয় করতে বলছে। এখানে 5-এর সাথে ক যোগ করলে 12 হয় বলছে, তাহলে আমরা যদি এটা গাণিতিক বাক্য আকারে লিখি তাহলে এটা হবে 5, এটার সাথে আমরা যোগ করব ক সমান হবে 12। তাহলে এটা কোন ধরনের বাক্য? যদি বাক্যটার কথা বলা হয় তাহলে এই বাক্যটা হচ্ছে খোলা বাক্য, কারণ এখানে আননোন রাশি আছে। এখন আমরা ক এর মানটা বের করতে হবে, গাণিতিক উক্তিগুলো নির্ণয় করতে বলছে। তাহলে যে গাণিতিক উক্তির এটা একটা গাণিতিক বাক্য, এটাকে বলে আমরা গাণিতিক বাক্য, যেহেতু আমরা এই কথার অঙ্কটা থেকে গাণিতিক আকারে লিখছি। এখন এটা থেকে আমরা যে এটা হচ্ছে গাণিতিক বাক্য কিন্তু এটা একটা আবার খোলা বাক্য, সেই খোলা বাক্য থেকে আমরা ক এর মানটা বের করব। ক এর মান যদি আমরা বের করি তাহলে কি করতে পারি আমরা? ক যে পাশে আছে, ক এর সামনে যদি যোগ থাকে অথবা গুণ থাকে তাহলে যে পাশে ক আছে সে পাশে রেখে দিব, আর বাকি সংখ্যাগুলো সব এক পাশে নিয়ে যাব। এই পাশে ছিল আগে 12 ছিল, এটা বসাই দিলাম। সমানের পাশে এখন 5টা নিয়ে যাব আমরা। সমানের সামনে 5টা নিয়ে গেলে এই পাশে সমানের 5-এর সামনে কি আছে? 5-এর সামনে কিছু নাই। 5-এর সামনে এক কথায় প্রত্যেকটা অঙ্ক তাদের সামনের চিহ্নটা হচ্ছে তার চিহ্ন নিজের। যদি 5-এর সামনে কোনো চিহ্ন নাই তাহলে এখানে যোগ আছে মনে মনে, তাহলে ওর পাশে গেলে এটা হয়ে যাবে বিয়োগ 5। তাহলে 12 থেকে 5 বাদ দিলে আমাদের হবে 7, ক এর মান হচ্ছে 7। তারপর 2 নাম্বারটা যদি বলে, 2 নাম্বারটা কি বলছে এখানে দেখে দেখলা 2 নাম্বার বলা আছে যে 3-কে 4 দিয়ে গুণ করলে গুণফল 12 হয়। আমরা জানি 3-কে 4 দিয়ে যদি গুণ করি গুণফল কত হবে? 12 হবে। এটা বাক্যটা সঠিক সত্য, তাহলে এটা হচ্ছে গাণিতিক বাক্য। এটাকে কোন বাক্য? গাণিতিক বাক্য। আর এটা হচ্ছে কোন বাক্য? খোলা বাক্য। তারপর 3 নাম্বারটা যদি লিখি 26-কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 5 হয়। আচ্ছা, 26-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 4 6 24 2 থেকে ভাগ শেষ, তাহলে ভাগফল কি 5? এটা হচ্ছে মিথ্যা, এটা নির্ণয় করা গেল, তাহলে এটা হচ্ছে গাণিতিক বাক্য।
তারপর 4 নাম্বারটা বলছে যে এই যে চতুর্ভুজ এবং ত্রিভুজকে যোগ করলে যোগফল 10 হয়। চতুর্ভুজ আর ত্রিভুজ, এই যে ত্রিভুজ আর চতুর্ভুজ যোগ করলে যোগফল 10 হয়। আমরা যে চতুর্ভুজ আর ত্রিভুজ এটার মান তো জানি না, কিন্তু বলছে দুইটা মিলে 10 হবে। কোনটা যে কত আমরা তো এটা জানি না, তাহলে এটা নির্ণয় করা যাচ্ছে সত্য না মিথ্যা? সত্য নাকি মিথ্যা নির্ণয় করা যাচ্ছে না, তাই না? নির্ণয় করা যায় না, তাই এটি কোন ধরনের বাক্য হবে? তাহলে এটি হবে খোলা বাক্য। এভাবে আমরা এখানকার অঙ্কগুলো করব। এরপরে আমরা কয়ের মানগুলো বের করব। কয়ের মানগুলো আমরা আগে তুলে নিলাম এখানে 2 নম্বরের অঙ্কের। এখন দেখি আমরা অঙ্কগুলো করি। এখানে ক যোগ 5 সমান দেওয়া আছে 10। আমরা বের করব কয়ের মান। তাহলে আমাদের অজানা প্রতীক ক, এটার মান আমরা বের করব। তাহলে আমাদের কি করতে হবে? আমরা জানি কয়ের সামনে কি আছে, এখানে কিছু নাই, মানে হচ্ছে যোগ আছে। আমরা জানি যে যোগ আর যদি গুণ থাকে তাহলে আমরা যে পাশে কটা আছে সে পাশেই রেখে দিব। যদি বিয়োগ আর ভাগ থাকে তাহলে কটাকে অন্য পাশে নিয়ে যেতে হবে করার জন্য। এখানে কয়ের সামনে কিছু নাই মানে যোগ আছে, তাহলে কটা আমরা এই পাশে রেখে দিব। এখন 5-এর সামনে কি আছে? যোগ আছে, তাহলে সমানটা দিয়ে দিলাম। ওই পাশে হচ্ছে 10, 5-এর সামনে যোগ আছে, ওইটা ওই পাশে নিয়ে গেলে হচ্ছে বিয়োগ 5। তা 10 থেকে 5 বাদ দিলে কত হয়? 5। তাহলে কয়ের মান কত? 5। এখানে যদি আমরা এই অঙ্কটি করি, কয়ের সামনে বিয়োগ আছে, আমরা জানি যে যোগ আর গুণ থাকলে ও পাশে রাখবো, কিন্তু বিয়োগ থাকলে অন্য পাশে নিয়ে যেতে হবে কটাকে এখন। তাহলে এই পাশে ছিল হচ্ছে আমাদের 48 রাখলাম, কটাকে এখন ও পাশে নিয়ে যাব আমরা, সমান দিব। এই পাশে সমান দিয়ে 23 ছিল, তার সাথে কটা যোগ হয়ে যাবে, এই কটা ও পাশে যাওয়ার কারণে যোগ হয়ে গেল। তাহলে আমাদের এখন কয়ের মানটা বের করতে হবে। ও পাশে এখন ক যোগ আছে, তাহলে কটা আমরা এই পাশে রেখে দিব, আর 23টাকে আমরা এই পাশে নিয়ে আসবো। 23 যদি নিয়ে আসি তাহলে আমাদের কয়ের মান কত হবে? আমরা এটা রাখলাম, কটা সমান আগে নিলাম, এটা পরে করব। তাহলে 48 থেকে 23 বাদ দাও, 8 থেকে 3 বাদ দিলে হচ্ছে 5 হবে, হাতের একটা এখানে আসলো, 3 হলো, 4 থেকে 3 বাদ দিলে হচ্ছে 1, তাহলে 15। এরপরের অঙ্কটা যদি আমরা দেখি, পরের অঙ্কটা হচ্ছে ক গুণ 2 সমান 36। আমরা জানি কয়ের সামনে কি আছে? কিছু নাই, মানে গুণ আছে, এখানে গুণ অবস্থায় আছে যেহেতু গুণ আছে, তাহলে ক রাখলাম। 2টা গুণ অবস্থায় ছিল, এটা ওপাশে নিয়ে চলে যাবো আমরা, সংখ্যাটা 36 গুণ থাকলে ওপাশে হয়ে যাবে ভাগ, মানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, উল্টাটা হবে। গুণের বিপরীত হচ্ছে ভাগ, আর যোগের বিপরীত বিয়োগ। তাহলে আমাদের 36কে 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করো, 2 একে 2, 3 থেকে 2 বাদ দিলে থাকবে 1, ওই 1 আর 6 মিলে 16 হলো, 2 8 16, তাহলে ক এর মান হচ্ছে 18। এখানে কয়ের সামনে ভাগ আছে, তাহলে আমরা কটা ওপাশে নিয়ে যেতে হবে, তাহলে 72 ওপাশে ছিল 6, কটা ওপাশে নিয়ে গেলে হবে ক গুণ হয়ে যাবে। এবার আমরা কটা ওপাশে রেখে দিব, তাহলে এটা 72, 6টা গুণ অবস্থায় ছিল, এই পাশে আসলে হয়ে যাবে ভাগ 6 সমান হচ্ছে ক। তাহলে আমরা এখন সাদা নিই, কটা আগে নিলাম, 72কে 6 দিয়ে ভাগ করি, 6 একে 6, এখানে 1 থাকে আর 2, 12, 6 2 হচ্ছে 12, মানে 12 6 72। এরপরে অঙ্কগুলো যদি আমরা দেখি, নিচে খোলা বাক্যগুলো অজানা মানগুলো বের করো এবং বাক্যগুলো সত্য জানা হয় এটা বলছে। একটি ত্রিভুজে ক সংখ্যক বাহু আছে, তাহলে এটা আমরা কিভাবে করব? এখানে বলা আছে যে একটি ত্রিভুজে ক সংখ্যক বাহু আছে। আমরা জানি একটি ত্রিভুজে কয়টি বাহু আছে? একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে, এটা বলা আছে। আমাদের এটা হচ্ছে নির্ণয় করতে বলছে মানগুলো, এবং হচ্ছে বাক্যগুলো সত্য হয় জানা সেটা বের করতে বলছে, খোলা বাক্যগুলো। এখানে এটা হচ্ছে খোলা বাক্য, এটা বলে দেওয়া আছে যে এটা একটা খোলা বাক্য, একটা ত্রিভুজের ক সংখ্যক বাহু। আর আমরা তো জানি যে ত্রিভুজের বাহু কয়টি, তার ওটা লিখবো আমরা জানি ত্রিভুজের বাহু আছে 3টি। তাহলে অতএব আমি বলতে পারি এখানে ক এর মানটা হচ্ছে 3। তাহলে আমাদের বাক্যটি সত্য হলো। 2 নাম্বারটি হচ্ছে একটি বর্গের খ সংখ্যক কোণ আছে। কি বলা আছে? একটি বর্গের খ সংখ্যক কোণ আছে। আমরা জানি যে বর্গ একটি চতুর্ভুজ, আর চতুর্ভুজের কোণ হচ্ছে 4টি। আমরা জানি বর্গের
4টি কোণ আছে, তাহলে এখানে ক্ষয়ের মান কত হবে? ক্ষয়ের মান হবে 4, এটার জন্য সত্য হবে। 3 নম্বরটা বলা আছে ক টাকা দ্রব্য কিনে 100 টাকা দিয়ে 45 টাকা ফেরত নেওয়া হলো। আমরা দ্রব্য কিনছিলাম হচ্ছে ক টাকা, 100 টাকা দিছি দোকানদারকে, তাহলে 100 বিয়োগ কি হবে? ক 100 টাকা আমরা দোকানদারকে দিছি, তার মধ্যে ক টাকা আমরা খরচ করছি, দ্রব্য কিনছি, দোকানদার আমাদের ফেরত দিল, তাহলে ওই যে 100 থেকে আমাদের খরচটা বাদ দিলে ফেরত পেলাম আমরা 45। তাহলে এটা হচ্ছে গাণিতিক বাক্যটা। তাহলে এখানে আমরা কটা মান বের করবো, কয়ের মান আমরা ওপাশে নিয়ে যাবো, কটাকে এখানে 100 বিয়োগ হয়ে যাবে 45, ওইটা এই পাশে আসলে, আর এই পাশে কটা চলে গেল, একবারে করে দিচ্ছি। তাহলে ক সমান কী হবে? এটা বিয়োগ করো, 10 থেকে 5 বাদ দিলে হয় 5, হাতে একটা এখানে আসলো 5, 10 থেকে 5 বাদ দিলে 5, তাহলে 55 টাকা। ক এর মান হচ্ছে 55। 4 নম্বর বলছে খ সংখ্যক বিস্কুট 15 জনের মধ্যে ভাগ করে দিলে হচ্ছে 4টি করে ভাগ করে দেওয়া হলো। আচ্ছা, খ সংখ্যক বিস্কুট, আমাদের বিস্কুট হচ্ছে কতগুলো? খ সংখ্যক। আমাদের গাণিতিক বাক্যটা কি হবে? বিস্কুট হচ্ছে খ সংখ্যক, মানে খটি, সেই খ সংখ্যক বিস্কুট আমরা 15 জনের মধ্যে 4টি করে ভাগ করে দেওয়া হলো। তবে 4টা করে ভাগ করে দেওয়ার পর 15 হলো, অথবা 15 জনকে আমরা ভাগ করে দিলাম, সেটা 4টা হলো, সমস্যা নেই, এরকম হবে গাণিতিক বাক্যটা। তাহলে খ এর মানটা কি হবে? এই 15টার সামনে ভাগ আছে, ওপাশে গেলে হবে গুণ, তাহলে 15 দিয়ে গুণ করলে 60। তাহলে আমাদের বিস্কুটের সংখ্যা কত? বিস্কুটের সংখ্যা হচ্ছে 60টি। এই জন্য বাক্যগুলো সঠিক হবে। এরপরের ক্লাসে আমরা অক্ষর প্রতীক ব্যবহার করে সমস্যার সমাধান কীভাবে করতে হয় সেই ক্লাসগুলো আমরা দেখব। সেই অঙ্কগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ক্লাসে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও এবং ক্লাসটি সম্পূর্ণ শেষ করতে পারো। আমরা দেখব অক্ষর প্রতীক ব্যবহার করে কিভাবে সমস্যার সমাধান করা হয়। এখানে আমাদের একটি অঙ্ক দেওয়া আছে, একটি পেন্সিল ও একটি রাবার যথাক্রমে 6 টাকা ও 8 টাকায় বিক্রি করা হলো। ক সংখ্যক পেন্সিল এবং একটি রাবার আমরা খ টাকায় ক্রয় করলাম, গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে এটা। তাহলে আমাদের এই অঙ্কটি যদি করি, আমরা এটা একটা উদাহরণস্বরূপ নিলাম। তাহলে এখানে প্রত্যেকটি পেন্সিলের দাম কত? একটি পেন্সিল একটি রাবার যথাক্রমে হচ্ছে 6 টাকা 8 টাকা, মানে পেন্সিলের দাম হচ্ছে 6 টাকা আর রাবারের দাম 8 টাকা। এখন আমরা ক সংখ্যক পেন্সিল কিনছি, তাহলে একটি পেন্সিলের দাম কত? এটাকে লিখি, একটি পেন্সিলের দাম হচ্ছে 6 টাকা। তাহলে আমরা ক সংখ্যক পেন্সিল কিনছি, তাহলে কটি পেন্সিলের দাম কী হবে? ক হচ্ছে একের থেকে অবশ্যই বেশি, তাহলে এটাকে আমরা হচ্ছে গুণ করব, 6 গুণ হচ্ছে ক টাকা, অর্থাৎ 6 ক টাকা হচ্ছে পেন্সিলের দাম। ও একটি রাবার কিনছে, তাহলে একটি রাবারের দাম কত? একটি রাবারের মূল্য বা দাম হচ্ছে 8 টাকা। আমরা খ টাকায় ক্রয় করলাম, সবগুলো মিলে হচ্ছে খ টাকায় ক্রয় করছে যেহেতু, তাহলে গাণিতিক বাক্যটা কি হবে দেখি। আমাদের পেন্সিলের মূল্য হচ্ছে 6 ক টাকা, আর একটি রাবার কিনছে যেহেতু, তাহলে ওইটার দাম হচ্ছে 8 টাকা, এই দুইটা মিলে মোট হবে খ টাকা। এই যে হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এবার কি বলছে? ক এর মান যথাক্রমে 5, 10, 15 হলে, মানে 20 হলে খ এর মানগুলো কি হবে? খ এর মানগুলো বের করে নিচে খালি করে লিখি। ক এর মানগুলো হচ্ছে 5, 10, 15, 20 যদি হয়, তাহলে খ এর মানগুলো কত হবে? আমরা এই বাক্যটাতে বসাবো ক এর মান কত? প্রথমে 5, যদি 5 হয় তাহলে 5 যদি বসাই, এখানে 5 আর 6 গুণ করতে হবে, এটা কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে 5, 6, 30 আর 8 হবে 38। খ এর মান তাহলে কত হবে? খ এর মান হবে 38 টাকা। তারপরে হচ্ছে যদি আমরা এখানে 10 বসাই, 10, 6, 60 আর 8, 68 টাকা, পরেরটা হবে 68 টাকা। এখানে আমাদের হচ্ছে 6, এখানে 5 বসালাম, এখানে হচ্ছে 10 বসাবো, এখানে কত বসাবো? 15,
তাহলে 15×6 = 90 আর এটা হচ্ছে 98 টাকা। এখানে 20 20 6 গুণ করো, 20 দিয়ে এখানে 20 বসাইতে হবে, 20 6 গুণ করতে হবে, এখানে গুণ করা খুব সহজ, শূন্য থাকবে, 2 6 12 120 120 আর এটা হচ্ছে 128 টাকা। এইভাবে আমরা এই খালি ঘরটি পূরণ করব। তাহলে ক্ষয়ের মানগুলো কত হচ্ছে, এখানে 38, এখানে হচ্ছে 68, এখানে হচ্ছে 98, এখানে হচ্ছে 128। আমরা একটা নিচে অঙ্ক দেখতে পাচ্ছি, আজকে এই অঙ্কটি করব। একটি বইয়ের ওজন 240 গ্রাম। হাকিম এরূপ কিছু বই ক্রয় করে, সেগুলো 500 গ্রাম ওজনের একটি বাক্সে রাখলো। মনে করো বইয়ের সংখ্যা ক এবং মোট ওজন খ। আচ্ছা, তাহলে একটি বইয়ের ওজন 240 গ্রাম। এখানে প্রথমে ক আর ক্ষয়ের মধ্যে সম্পর্ক কি তাহলে লিখতে বলছে। ক আর ক্ষয়ের মধ্যে সম্পর্কটা আমরা বের করতে পারবো হচ্ছে গাণিতিক প্রতীকের মাধ্যমে। তাহলে আমাদের গাণিতিক প্রতীক আগে লিখতে হবে, গাণিতিক বাক্যটা কী হবে। তাহলে এটা যদি আমরা সমাধান করি, এটা গাণিতিক বাক্যটা কী হবে এটা আমরা পরে দেখি, আগে দেখি। একটি বইয়ের ওজন হচ্ছে 240 গ্রাম। হাকিম এরূপ কিছু বই ক্রয় করছে। কিছু বই বলতে এটা ক সংখ্যক বই ক্রয় করছে আমরা ধরে নিব। মোট বইয়ের সংখ্যা বলছে ক, যে ধরে বলে দিছে। তাহলে একটা বইয়ের ওজন কত, একটি বইয়ের ওজন, একটি বইয়ের ওজন হচ্ছে 240 গ্রাম। আমাদের বইয়ের সংখ্যা কত বলছে, যে বইয়ের সংখ্যা হচ্ছে ক। তাহলে কটি বইয়ের ওজন কত হবে, কটি বইয়ের ওজন হবে 240 গুণ হচ্ছে ক গ্রাম। আর মোট ওজনটা হচ্ছে খ, কিন্তু হচ্ছে আমাদের বইগুলো রাখা হয়েছে 500 গ্রামের একটি বাক্সে। তাহলে বাক্সের ওজনটা কত এটা লিখতে হবে। বাক্সের ওজন হচ্ছে 500 গ্রাম। 500 গ্রাম যদি বাক্সের ওজন হয়, আর এটা হচ্ছে বইয়ের ওজন, তাহলে দুইটা মিলে হচ্ছে মোট ওজন। দুইটা মিলে কি মোট ওজন। তাহলে গাণিতিক বাক্য কী হবে, গাণিতিক বাক্যটি হবে তাহলে 240 গুণ ক যোগ হচ্ছে 500 সমান হচ্ছে মোট ওজন খ। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের উত্তর। এটা হচ্ছে গাণিতিক বাক্য এবং ক আর ক্ষয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে এটাই। এখন 2 নম্বরটা বলছে যে ক এর মান যথাক্রমে 10 20 30 হলে ক্ষয়ের মানগুলো বের করো। ক সমান যদি কত হয়, 10 হয়, তাহলে আমরা লিখতে পারি 240 গুণ ক যোগ 500 সমান হচ্ছে খ। তাহলে এটা মান কত বের হবে, আমাদের বের করতে হবে বা দিয়ে 240 গুণ হচ্ছে ক, ক এর মান হচ্ছে কত 10 যোগ 500 সমান হচ্ছে খ। 240-কে 10 দিয়ে গুণ করা খুব সহজ। এখানে শূন্য দুইটা আমরা আগে বসাই নেই, 1 দিয়ে 24 গুণ করে 24-একে 24 যোগ 500 সমান হচ্ছে খ। এটা যোগ করো। এখন এখানে দুইটা শূন্য, ওখানে দুইটা শূন্য যোগ করলাম। আচ্ছা, 5 আর 4 হচ্ছে 9, 2900 টাকা হচ্ছে তাহলে খ। ক সমান যদি এবার হচ্ছে 10-এর জায়গায় 20 হয়, তাহলে খ কত হবে, খ হবে 240 গুণ হচ্ছে যে কয়ের জায়গায় 20 বসাবো যোগ হচ্ছে 500 সমান হচ্ছে খ। বা 240 আর 20 কীভাবে গুণ করবো, যে শূন্য দুটো বসাই দিয়ে 2 দিয়ে গুণ করি, 2 4 8, 2 2 4, 4800 আর 500 এটা খ। এখন এটা একটু যোগ করি, 0 0 5 আর 8 13 হাতে 1 5 5300। ক্ষয়ের মান কত, 5300। ক সমান যদি 30 হয় তাহলে কি হবে, তাহলে 240 কয়ের জায়গায় হবে 30 আর 500 সমান হচ্ছে খ। বা এটা গুণ করি, গুণ করা খুব সহজ, 3 দিয়ে গুণ করবো, 3 4 0 0 দুইটা বসাই দিলাম, 3 4 12 হাতে কত 1, 3 2 6 আর 7 যোগ হচ্ছে 500 সমান হচ্ছে খ। এটা আমরা এখন যোগ করবো, 0 0 হচ্ছে 0 0 0 হচ্ছে 0, 5 আর 2 হচ্ছে 7 আর এখানে তো 7 আছে 7700। তাহলে ক্ষয়ের মানগুলো হচ্ছে এটা বের হবে এভাবে। যে অঙ্কটি আমাদের হয়ে গেল। এরপর ক্লাসে আমরা 24 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, 24 পৃষ্ঠার এইসব অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। 24 পৃষ্ঠায় কিছু অঙ্ক আছে এভাবে, তারপরে আমরা অনুশীলন নিতে যাবে পরের পার্টে। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুগুলোর সাথে শেয়ার করবা। এই ফোর্ট অ্যান্ড কেয়ারের কথা, এই ফোর্ট অ্যান্ড কেয়ার একটি হচ্ছে প্রাইভেট প্রোগ্রাম ছিল। এই প্রাইভেট প্রোগ্রাম থেকে আমরা এখন এটিকে
ক্লাস হিসাবে ইউটিউবে এবং ফেসবুকে পেজে ছাড়ার ব্যবস্থা করেছি, যাতে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা খুব সহজেই ক্লাসগুলো করতে পারে কোনো পেমেন্ট ছাড়াই। এই ফ্রি ক্লাসগুলো আমরা দিয়েছি আমাদের শিক্ষার্থীদের জন্য, যারা হচ্ছে বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারবে এবং ক্লাসগুলো দেখতে পারবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবা অথবা লাইক দিয়ে রাখবা, যাতে হচ্ছে ক্লাসগুলো ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়, তোমরা হচ্ছে ক্লাসগুলো বুঝতে পারো এবং হচ্ছে নোট করে অঙ্কগুলো শিখতে পারো। আমরা হচ্ছে অঙ্কের ভয়টাকে কাটিয়ে তুলব। অঙ্কের ভয়টাকে কাটিয়ে তোলার জন্য আসলে আমাদের এই ক্লাসগুলো, আমাদের সাথে সাথে তোমরা যখন এই ক্লাসগুলো খাতায় নোট করবা বা ক্লাসগুলো করবা, অঙ্কগুলো করার প্র্যাকটিস করবা, তখন তোমরা খুব ভালো অঙ্ক করতে পারবা। আর অঙ্কে ভালো হওয়ার জন্য অবশ্যই আমাদের প্রচুর প্র্যাকটিস করা লাগবে, মানে অঙ্কগুলো বারবার করা লাগবে। দরকার হলে তুমি গাইড দেখেই করো বা বই দেখেই করো, বই উদাহরণ দেওয়া আছে সেই উদাহরণটা তুমি দেখে দেখেই খাতায় তুলো, তাও তোমার হচ্ছে সেই উদাহরণটা খাতায় তোলার কারণে বারবার তোমার মাথায় এই অঙ্কটি খুব সহজে ভালোভাবে ঢুকবে। এবং কোনো একটা অঙ্ক আননোন অঙ্কও যদি তোমার পড়ে যায়, সেই আননোন অঙ্ক আগে নিজে করার চেষ্টা করো, 5-10 মিনিট মাথাটা সেখানে ঘামাও, অর্থাৎ খাটাও, মাথা খাটাও এবং অঙ্কটা করার চেষ্টা করো। এই যে মাথা খাটাবো এবং অঙ্কটা করার চেষ্টা করব, সেই অঙ্কটা তারপরে আমরা গাইডে দেখব। তাহলে আমরা যে মাথাটা খাটালাম 10 মিনিট অঙ্কটা করার চেষ্টা করলাম, সেটা খাটানোর কারণে আমরা পরবর্তী দিনে যখন আরেকটি কঠিন অঙ্ক পাবো, সেই কঠিন অঙ্কটি আমরা খুব সহজে করে ফেলতে পারবো। কেননা আগের দিন আমরা হচ্ছে একটি অঙ্কে আমাদের খুব পরিশ্রম করছি, অর্থাৎ মাথা খাটাইছি, অঙ্কটা করার চেষ্টা করছি অনেকক্ষণ ধরে, তার জন্য আমরা পরের দিনের অঙ্কটা খুব সহজে করতে পারবো। আর এভাবে আমাদের কালচার অর্থাৎ প্র্যাকটিস, এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা অঙ্কে ভালো করতে পারবো। আর বেসিকটা যদি ভালো না হয় তাহলে উপরে আমাদের আরও অঙ্কে প্রবলেম দেখা দেবে। তাই আমরা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের অঙ্কে ভালো করার চেষ্টা করার জন্য প্রচুর পরিমাণে অঙ্ক করতে হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 24 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে গাণিতিক বাক্যের, সেই অঙ্কগুলো করব। তার আগে একটি কথা বলে নেই, আমরা যে ক্লাসগুলো করি প্রতিদিন আমরা ক্লাসগুলো করি এবং হচ্ছে দেখি, দেখার পরে আমরা শেষ করে ফেলি, মানে অঙ্ক করি, প্র্যাকটিস করি, কিন্তু হচ্ছে আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করি না, লাইকও করি না। তাহলে হচ্ছে আমরা উৎসাহ পাবো কীভাবে? আমাদের উৎসাহ দেওয়ার জন্য তো তোমরা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং লাইক করতে পারো, পাশাপাশি কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে ক্লাসটি কেমন লাগলো। অবশ্যই আজকের ক্লাসটি তোমরা যারা দেখবে, এখানে হচ্ছে চাকরি প্রার্থীরা থাকতে পারে অথবা ছোট ছোট পঞ্চম শ্রেণীর বা চতুর্থ শ্রেণীর ক্লাসের স্টুডেন্টগুলো থাকতে পারে। যারাই দেখবেন অবশ্যই ক্লাসটি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন এবং হচ্ছে মনোযোগ সহকারে ক্লাস করার পরে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে ক্লাসগুলো খুব দ্রুত পেয়ে যান। তাহলে চলো শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সম্পর্ক দিয়েছে যোগ এবং বিয়োগের মধ্যে। যোগ এবং বিয়োগ এর মধ্যে সম্পর্ক কি আছে? এখানে চতুর্ভুজ আর ত্রিভুজ যোগ করলে বৃত্ত দেখাচ্ছে। তাহলে আমরা যখন চতুর্ভুজটা বের করতে যাব তখন আমাদের কি করতে হবে? ত্রিভুজটা অন্য পাশে নিয়ে যেতে হবে। তাহলে এটা অন্য পাশে নিয়ে গেলে আমাদের বিয়োগ হয়ে যাবে, যেহেতু এটার সামনে যোগ ছিল। আর গুণ আর ভাগের মধ্যে সম্পর্ক হচ্ছে দুইটা জিনিস গুণ অবস্থায় আছে আর একটা জিনিস আছে। তাহলে আমরা একটা জিনিস বের করতে হলে এই যে গুণ যার সামনে আছে এইটাকে আমরা অন্য পাশে নিয়ে যাওয়ার সময় ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে গুণ আর ভাগের মধ্যে সম্পর্ক, আর এটা যোগ বিয়োগের মধ্যে সম্পর্ক। এখানে আমরা নিচের ক্ষয়ের বিভিন্ন মানের জন্য উপরের প্রশ্ন অনুযায়ী ক্ষয়ের মানগুলো নির্ণয় করব। উপরের প্রশ্ন কি বলা আছে? উপরের প্রশ্নে হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে পেন্সিল এবং কলম দেওয়া ছিল আগের অধ্যায়ে।
পেন্সিল এবং রাবার, সেই অঙ্কটি থেকে আমরা বানানীতি বাক্য পেয়েছিলাম 6 × ক যোগ 8 সমান হচ্ছে 50। এখানে আমরা মানগুলো বসাবো। ক্ষয়ের মান যদি আমরা বসাই, এবার 50 ক্ষয়ের মান এখানে বসা আছে। আচ্ছা, এখানে ছিল খ, তাহলে আমাদের গাণিতিক বাক্যটা কি ছিল? গাণিতিক বাক্যটা 2 নম্বর অঙ্ক করি। 1 বলছে যে খ সমান হচ্ছে 62। আমাদের গাণিতিক বাক্যটা ছিল হচ্ছে 6 × ক যোগ হচ্ছে 8 সমান হচ্ছে খ। ক্ষয়ের জায়গায় আমরা এবার 62 বসাবো। তাহলে 6 × ক যোগ হচ্ছে 8, ক্ষয়ের জায়গায় আমরা 62 বসালাম। তাহলে আমাদের কী হবে? কয়ের মানটা বের করতে হবে। তাহলে 6 × ক, এই 8টা উপাশে আগে নিয়ে যেতে হবে সংখ্যাটা। তাহলে আমরা 62, এটা 8টা উপাশে গেলে হয়ে যাবে -8, মানে বিয়োগ হয়ে যাবে। তাহলে 12 থেকে 8 বাদ দিলে হচ্ছে 4, 54 হচ্ছে। 6 ক সমান হচ্ছে 54। তাহলে আমরা যদি কয়ের মান বের করবো, তাহলে আমাদের কী করতে হবে? 6 এখানে গুণ আছে, 6টা উপাশে নিয়ে যেতে হবে। 54 ভাগ হয়ে যাবে 6। 6-এর নামতা যদি করি, 6 9 হচ্ছে 54। তাহলে কয়ের মান কত? 9। আমরা যদি এখন 2 নম্বরটা করি, 2 নম্বরটা হলো আছে খ সমান কত? খ সমান হচ্ছে 98। তাহলে কত হবে? 6 × ক যোগ 8 সমান হচ্ছে 98 হবে ক্ষয়ের জায়গায়। তাহলে আমরা 6 × ক সমান হচ্ছে 98 বিয়োগ হয়ে যাবে 8, ওইটা বসে গেলে 8 বিয়োগ, তাহলে হবে 90। 6 × ক সমান হচ্ছে 90, বা ক সমান কী হবে? তাহলে 6টা বসে গেলে ভাগ হয়ে যাবে, 90 ভাগ হচ্ছে 6। 90কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি, 6 নামা ধরি, 6 কে 6, তাহলে এখানে থাকলো 3, বিয়োগ করলে 9 থেকে 6 বাদ দিলে 3 থাকে, 3 আর 0 মিলে 30 হলো। তাহলে 6 × 5 = 30, তাহলে অ্যান্সার হলো 15। তারপর আমরা যদি 3 নম্বরটা করি, 3 নম্বরটা হচ্ছে খ সমান কত? 140। তাহলে 6 × ক যোগ 8 সমান হচ্ছে 140, বা 6 × ক সমান হচ্ছে 140 বিয়োগ হচ্ছে 8, তাহলে 100 কত হবে? 32 বিয়োগ করলে 6 × ক। আমরা যদি কয়ের মান বের করবো, তাহলে 6টা উপাশে গেলে কী হবে? ভাগ হয়ে যাবে, 132 ভাগ হচ্ছে 6। 132কে আমরা 6 দিয়ে ভাগ করবো, এখানে ভাগ করতে পারি, অথবা ভাগটা আমরা করে নিতে পারি অন্য জায়গায়। 6 132, এখানে যদি ভাগ করি, দেখো 6 দিয়ে আমরা প্রথমে 1কে ভাগ করবো, কিন্তু ভাগ তো যাচ্ছে না 1কে, তাহলে পরের সংখ্যাটা নিতে হবে, ছোট হয়ে যাচ্ছে যেহেতু, 13। 6কে দিয়ে 13কে ভাগ করবো, 6 নামা ধরি, 6কে 6, 6 দিয়ে 12, 6 দিনে 18, 18 বেড়ে যাচ্ছে, তাহলে 2 নিব আমরা, 6 দিয়ে 12। 13 থেকে যদি আমরা 12 বাদ দিই, থাকে 1, আর এখানে আছে 2, তাহলে আবার 12 হয়ে গেল, 6 দিয়ে 12। এই যে 6 দিয়ে 12 বিয়োগ করি 1, এখানে 2 দিলাম, আবার 12 হলো, 6 দিয়ে 12। আমরা এখানেই ভাগটা করে ফেলতে পারি। এরপরে আমরা কিছু অঙ্ক দেখবো 3 নম্বরে। এখানে কয়ের মানগুলো আবার বের করতে হবে। এখানে কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো এই অধ্যায় থেকে আসতে পারে। প্রথমে আমরা অঙ্কগুলো তুলে নিই। অঙ্কগুলো তুলে নেওয়া শেষ হলে আমরা এখন অঙ্কগুলো করি। এখানে হচ্ছে আমরা কয়ের মান বের করবো। কয়ের সামনে আমাদের কি আছে? যোগ আছে, তাহলে কটা আমরা এই পাশে রেখে দিব, ও পাশে আছে হচ্ছে 13, 7টা ও পাশে গেলে হয়ে যাবে বিয়োগ, তাহলে 13 থেকে 7 বাদ দিলে হচ্ছে 6, তাহলে কয়ের মান হচ্ছে আমাদের 6। এখানে কয়ের সামনে কিছু নাই, মানে যোগ আছে, তাহলে কটা আমরা বাম পাশে রেখে দিব, ও পাশে আছে 18 ডান পাশে, আর 4টা ডান পাশে নিয়ে গেলে যোগ হয়ে যাবে 4, তাহলে 8,000 হচ্ছে 22, তাহলে কয়ের মান কত? 22। এখানে আমরা যদি এটা করি, এখানে 8-এর সাথে গুণ আছে ক, ও পাশে আছে 32, তাহলে কয়ের সামনে যেহেতু গুণ আছে, কটা ঠিক আছে, এই পাশে রেখে দিলাম, ও পাশে হচ্ছে 32। 8টার কয়ের সাথে গুণ অবস্থায় ছিল, 8টা ও পাশে গেলে এখন হয়ে যাবে ভাগ 8। 8 দিয়ে আমরা 32কে ভাগ করি, তাহলে 8-এর নামতে করি, 8 4 হচ্ছে 32, তাহলে কয়ের মান হচ্ছে আমাদের 4। এরপরে আমরা যদি করি ক ভাগ 9 সমান হচ্ছে 3, এখানে কয়ের সামনে কিছু নাই, মানে গুণ আছে, গুণ অবস্থায় আছে, সেজন্য কটা আমরা রেখে দিলাম, আর 9-এর সামনে ভাগ আছে, তাহলে 9টাকে ওপাশে নিয়ে যাব, আমরা সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাবো, ওই জন্য হচ্ছে 9টা ওপাশে নিয়ে যাবো, তাহলে গুণ হবে 9, এই পাশে গেলে ভাগ ছিল 9 গুণ হয়ে গেল, 9-3 27, তাহলে কয়ের মান হচ্ছে আমাদের 27। এবারে আমরা দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে পাচ্ছি, এই দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক ভালো করে বুঝো। এখানে আমাদের গুণ অবস্থায় আছে, আবার যোগ অবস্থায় আছে, আবার ব্র্যাকেট আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ব্র্যাকেটে যেটা থাকবে সেটা আমরা রাখে দিব এক পাশে,
5 যোগ ক রাখে দিলাম এই পাশে। 3টা গুণ অবস্থায় ছিল, ওইটা ওই পাশে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। ভাগ করে দিলাম 3টা, তাহলে হলো 6 আর 3 6 18। আর এই পাশে এখন ব্র্যাকেট আমরা তুলে নেব। 5 যোগ ক হলো, এই জন্য গুণ অবস্থায় যেহেতু নাই, এখানে আমরা ব্র্যাকেটটা এখন তুলে দিলাম। এটা আবার আগের মতো হয়ে গেল, আগের অঙ্কের মতো। এবার আমরা ক এর মান বের করবো, তাহলে 5টা ওপাশে যাবে, 6 বিয়োগ হয়ে যাবে 5, তাহলে হচ্ছে আমাদের 1। ক এর মান কত হলো, 1। এরপরের অঙ্কটা যদি আমরা দেখি, পরের অঙ্কটা হচ্ছে ক ভাগ 5 আছে ব্র্যাকেটে, ক ভাগ 5 আমরা রাখে দিলাম। গুণ হচ্ছে কত, 4 ছিল, ওই গুণটা ওপাশে ভাগ হয়ে যাবে, তাহলে 28 ভাগ হয়ে যাবে আমাদের কত, 4। 28কে আমরা 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের থাকবে কত, নামতা বলি, ক ভাগ 5। 28কে 4 দিয়ে ভাগ করলে 4 7 28, 7। আমরা যদি ক বের করবো, তাহলে 5টা এখানে ভাগ আছে, ওইটা ওপাশে নিয়ে যেতে হবে, তার 7 গুণ হয়ে যাবে 5, 7 5 35, তাহলে ক এর মান হচ্ছে আমাদের 35। এরপর আমরা নিচের যে 4 নম্বর অঙ্কটা আছে, এই 4 নম্বর অঙ্কটি করব। প্রথমে আমরা অঙ্কটি পড়ে নিই। পানির একটি বোতলের ওজন হচ্ছে 120 গ্রাম। একটা বোতলের ওজন 120 গ্রাম। মিনা 50 গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। বোতলের সংখ্যাকে ক দ্বারা, পানির বোতলগুলোর ওজন আর ব্যাগের ওজনের যোগফলকে খ দ্বারা প্রকাশ করা। এক কথা হচ্ছে মোট ওজনটা খ আর প্রত্যেকটা বোতলের ওজন ক। তারপর 50 গ্রাম ওজনের একটা ব্যাগ আছে আবার। তাহলে আমাদের ক খ এর সম্পর্ক গাণিতিক বাক্যের মাধ্যমে দেখাতে বলছে। তাহলে আমাদের প্রথমে গাণিতিক বাক্যটি প্রকাশ করতে হবে, লিখতে হবে। তাহলে প্রথমে দেখি 1 নম্বরটা, গাণিতিক বাক্য কিভাবে প্রকাশ করব। আমরা জানি যে একটি বোতলের ওজন কত পানির, তাহলে আমরা লিখব একটি পানির বোতলের ওজন হচ্ছে আমাদের 120 গ্রাম। তাহলে আমাদের বোতল কতগুলো, ক সংখ্যক, কটি পানির বোতলের ওজন হবে, তাহলে আমাদের 120 গুণ ক গ্রাম। আর এখানে ব্যাগ আছে 50 গ্রাম, ব্যাগের ওজন হচ্ছে আবার 50 গ্রাম। তাহলে এই সবগুলো ওজন মিলে হবে খ। তাহলে আমাদের গাণিতিক বাক্যটা কি দাঁড়াবে, তাহলে অতএব গাণিতিক বাক্যটা হবে যে 120 গুণ ক ছিল, ওটা হচ্ছে বোতলের ওজনগুলো, আর এটা ব্যাগের ওজন। এই দুইটা ওজন একসাথে যোগ করে দিলে আমরা পাবো মোট ওজন খ। এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য বা গাণিতিক সম্পর্ক। 2 নম্বরটা বলছে যে খ এর মান নির্ণয় করো যখন ক হচ্ছে 10। দেওয়া আছে ক কত, ক হতে পাই বা 1 হতে পাই। এখানে 1 নম্বর যেহেতু 1 হতে পাই, গাণিতিক বাক্য 120 গুণ ক যোগ 50 সমান হচ্ছে খ। ক এর মান যদি এখন কত হয়, ক সমান কত বলছে, ক সমান 10 হলে, তাহলে ক এর মান আমরা বসাবো 10। 120 গুণ 10 যোগ হচ্ছে 50 সমান হচ্ছে আমাদের খ। এখানে শূন্য দুইটা বসে গেল, 1 দিয়ে 12কে গুণ করলে 12 একে 12 যোগ হচ্ছে 50 সমান হচ্ছে খ। তাহলে আমরা খটা এই পাশে লিখি, এটা যোগ করে দিই। এটা যোগ করলে হবে 0 0 হচ্ছে 0, 5 আর 0 হচ্ছে 5, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1250 আমাদের খ। তারপর 3 নম্বর অঙ্কটা, ক এর মান নির্ণয় করো যখন খ হচ্ছে এত। ক সমান কত বলা আছে, ক এর মান নির্ণয় করতে বলছে আমাদের, খ সমান বলে দেওয়া আছে 770। তাহলে গাণিতিক বাক্যটা কি ছিল, গাণিতিক বাক্যটা হচ্ছে আমাদের 120 গুণ ক সমান হচ্ছে যোগ হচ্ছে 50 সমান হচ্ছে খ। তাহলে 120 গুণ হচ্ছে ক যোগ 50, খ এর মান কত বলে দেওয়া আছে, খ এর মান হচ্ছে 770 বসাই দিলাম। তারপর আমরা কি করব, ক এর মান যেহেতু বের করবো, 120 গুণ ক এটা রেখে দিলাম, 50টা আগে ওপাশে নিয়ে যাব, যেহেতু এটা গুণ অবস্থায় আছে এটা রাখলাম। এইখানে একটু যোগও আছে আবার, এটা ওপাশে আগে নিয়ে দেবো। 770 এটা ওপাশে গেলে হয়ে যাবে বিয়োগ 50। 770 থেকে 50 বাদ দিই, 0 থেকে 0 বাদ দিলে 0, 10 থেকে 7 থেকে 5 বাদ দিলে হচ্ছে 2, আর এখানে 720।
বা 120 গুণ হচ্ছে ক। আমরা যদি ক বের করবো তাহলে 120টা অবশ্যই ভাগ হয়ে যাবে 120, যেহেতু গুণ অবস্থায় আছে এখানে। তাহলে ক এর মান কত হবে? 720 কে 120 দিয়ে আমাদের ভাগ করতে হবে। 120 দিয়ে আমরা কাকে ভাগ করবো? 720 কে। আমরা এখানে মনে মনে কি করব, এখানে শূন্য এখানে শূন্য মনে মনে বাদ দিব। তাহলে 12 দিয়ে আমরা 72 কে ভাগ করি, 12 নামতা পড়ি, 12 6 হচ্ছে 72। তাহলে 12 6 দিয়ে গুণ করলে 720 হয়ে যাবে। তাহলে ক এর মান হচ্ছে 6। আশা করি ক্লাসটি সবার উপকারে আসবে। অবশ্যই এই ক্লাসটি ভালো লাগলে কমেন্ট এবং লাইক অবশ্যই করবা, যাতে হচ্ছে আমরা আরও বেশি উৎসাহ পাই ক্লাসগুলো পর্যায়ক্রমে দেওয়ার। প্রত্যেকটি অধ্যায়ে ক্লাসগুলো আমরা এভাবে তোমাদের জন্য ফ্রিতে দিতে চাই, যাতে তোমরা উপকৃত হতে পারো, এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই জানাবে এই ক্লাসগুলো করার জন্য। এরপরের ক্লাসে আমরা অনুশীলনী 4 যে আছে, এই অনুশীলনী 4-এর যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমরা করার চেষ্টা করব। আশা করি ক্লাসগুলো সবার উপকারে আসবে। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী 4 গাণিতিক প্রতীক যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টির অনুশীলনীর অঙ্কগুলো করার চেষ্টা করব। অনুশীলনীর অঙ্কগুলো আমরা আজকে বুঝব। আশা করি ক্লাসটি সবার উপরে আসবে এবং ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করতে পারলে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলোর সমস্যার সমাধান হয়ে যাবে এবং কোনো ধরনের সমস্যা আমাদের থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে যে অঙ্ক বলা আছে, নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। এই বাক্যগুলোকে আমরা গাণিতিক বাক্যে প্রথমে প্রকাশ করব, তারপর এটা খোলা বাক্য নাকি গাণিতিক বাক্য সেটা আমরা শনাক্ত করব। আমরা এটা শিখে ফেলছি অলরেডি। এখন আমরা দেখব প্রথমে গাণিতিক বাক্যটা কি হবে। এখানে প্রথম অঙ্কটির গাণিতিক বাক্য হচ্ছে 9 কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। অর্থাৎ 9 কে আমরা গুণ করব 7 দ্বারা, গুণফল হবে 80। আসলে কি 9 কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়? আমরা এখন দেখি। 9 7 কত? 63, এটা বলা আছে 80। তাহলে এই বাক্যটা কি নয়? সঠিক নয়। সঠিক কি এটা? সঠিক নয়। যেহেতু এটা সঠিক নয়, এটা নির্ণয় করা গেল, তাহলে আমরা বলতে পারি এই বাক্যটি হচ্ছে একটি গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য। এবার দ্বিতীয় অঙ্কটি দেখি। দ্বিতীয় অঙ্কটি বলছে যে 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। আমরা গাণিতিক বাক্যটি দেখি কি হয়। এটা গাণিতিক বাক্যে প্রথমে প্রকাশ করি। যে গাণিতিক বাক্যে প্রকাশ করতেছে 42 থেকে ক আমাদের বিয়োগ করতে হচ্ছে, বিয়োগফল হবে 35 সমান দিয়ে 35। এখন এটা আমরা ক এর মান বের করব। এখানে ক হচ্ছে অজানা রাশি, তাহলে এই বাক্যটি হচ্ছে অবশ্যই খোলা বাক্য। কিন্তু ক এর মানটা কত আমরা যদি বের করি তাহলে 42, ওইটা এই পাশে নিয়ে আসবো, 35টা মাইনাস হয়ে যাবে, আর কটা ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের এখানে ক এর মানটা কত বের হচ্ছে? ক সমান হচ্ছে 42 থেকে 35 বাদ দিই, 12 থেকে 5 বাদ দিলে হচ্ছে 7, হাতের একটু এখানে আসলে মিলে গেল, 7 হচ্ছে ক এর মান। তাহলে এখানে ক অজানা রাশি এবং এটার মান হচ্ছে 7। এই বাক্যটা সত্য নাকি মিথ্যা আমরা এই বাক্যটি দেখে আমরা বলতে পারি না, তাই এটা হচ্ছে একটি খোলা বাক্য। খোলা বাক্য। তারপরে 120 কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। আমরা ভাগ করে দেখি 120 ভাগ হচ্ছে 40 সমান হচ্ছে 3, এটা বলে দেওয়া আছে। এটা হচ্ছে গাণিতিক বাক্য। গাণিতিক বাক্যে আমরা প্রকাশ করলাম। এখন দেখবো আমরা 120 কে 40 দিয়ে আসলে ভাগ করলে ভাগফল 3ই হবে। দেখো 0 0 বাদ, 4 দিয়ে 12 কে ভাগ করো, 4 3 12, 3 সমান 3। বাক্যটি সঠিক, এটা আমরা নির্ণয় করতে পারলাম। তাহলে এটা হচ্ছে একটা গাণিতিক বাক্য। এবার আমরা 2 নম্বরের অঙ্কগুলো দেখব। 2 নম্বরের অঙ্কগুলো বলা আছে, নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো এবং যেন বাক্যগুলো সত্য হয় সেভাবে বের করতে বলছে। এখানে বলা আছে একটি ত্রিভুজে ক বাহু আছে। আমরা এই অঙ্কটি উদাহরণে করে ফেলছি যে একটি ত্রিভুজে ক সংখ্যক বাহু আছে। আমরা আবার জানি
কি জানি আমরা, ত্রিভুজে কয়টি বাহু থাকে? ত্রিভুজে 3টি বাহু আছে, এটা আমরা জানি। প্রত্যেক ত্রিভুজে 3টি বাহু আছে। তাহলে এখানে কয়ের মান কত হবে? কয়ের মান হবে 3। এবং এটা হচ্ছে একটা সত্য ঘটনা যে কয়ের মান 3 ছাড়া অন্য কিছু হবে না। কিন্তু এই বাক্যটি হচ্ছে একটি খোলা বাক্য। তারপর পরেরটা বলা আছে ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 30 টাকা ফেরত নেওয়া হলো। তাহলে এটা গাণিতিক বাক্যটা কি হবে? ক টাকার জিনিস কিনছি আমরা, দোকানদারকে দিয়েছি 50 টাকা, তাহলে 50 থেকে আমাদের ক টাকা বাদ দিতে হবে, বাদ দিলে আমাদের 30 হবে। তাহলে আমাদের কয়ের অ্যান্সারটা কত হবে? কয়ের অ্যান্সার হবে 50, কটা ওপাশে নিয়ে গেলাম 30টা এই পাশে, তাহলে আসবে বিয়োগ হয়ে যাবে 23। 50 থেকে 23 বাদ দিই, 10 থেকে 3 বাদ দিলে হচ্ছে 7, হাতের একটা এখানে আসলো 3, 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2। তাহলে কয়ের মান হচ্ছে 27। এরপরে 3 নম্বরের যে অঙ্কগুলো আছে, প্রথম অঙ্কটি দেখি। এখানে বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেমি, এটা বলে দেওয়া আছে উপরে। এখন বর্গাকৃতির কাগজটি পরিসীমা কত বলছে। আমরা যদি চিন্তা করি যে এটা একটা হচ্ছে বর্গ ধরি, যদিও বর্গ হয়নি, এই বর্গাকৃতির এই 4টা যে বাহু, আমরা জানি বর্গের 4টি বাহুই হচ্ছে সমান। এখন বর্গাকৃতির কাগজ আছে যেটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক, যদি এটা ক হয় তাহলে এটাও ক, এটাও ক, এটাও ক। আর আমরা পরিসীমা জানি, পরিসীমা হচ্ছে বর্গের পরিসীমা হচ্ছে 4টা বাহুর যোগফল, যে কোনো জিনিসের পরিসীমা হচ্ছে তার বাহুগুলোর যোগফলের সমান। তাহলে এখানে বর্গের পরিসীমা হচ্ছে ক যোগ ক যোগ ক যোগ ক, তাহলে এখানে হয়ে যাবে 4ক। আর আমরা এমনিতেও সূত্র জানি, বর্গের পরিসীমা হচ্ছে, আচ্ছা বর্গের আমরা তাহলে লিখি আগে, বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক সেমি, ক সেন্টিমিটার। তাহলে পরিসীমা কি হবে? আমরা জানি পরিসীমা সমান হচ্ছে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। এটা কার পরিসীমা? এটা হচ্ছে বর্গের পরিসীমা। বর্গের পরিসীমা সমান হচ্ছে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক। তাহলে আমাদের 4 ক হচ্ছে সেমি বা 4 ক একক, এখানে হচ্ছে পরিসীমা, যেহেতু সেন্টিমিটার বলা আছে সেমি। আর 2 নম্বরটা বলছে এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত। আমরা বর্গের ক্ষেত্রফল কি জানি? বর্গের ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। বর্গের ক্ষেত্রফল হচ্ছে বর্গের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু গুণন বাহু, বাহু গুণন বাহু। তাহলে ক গুণন ক, অর্থাৎ ক স্কোয়ার, মানে 2টা ক। এটা হচ্ছে একটা বর্গের ক্ষেত্রফল, এখানে 3টি বর্গের ক্ষেত্রফলের কথা বলছে। অতএব 3টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল হবে 3 গুণ ক স্কোয়ার, অর্থাৎ 3 ক স্কোয়ার। এটা হচ্ছে 3টি বর্গের কাগজের ক্ষেত্রফল, বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল। এরপরে আমরা 4 নম্বরের অঙ্কটি যদি দেখি, 4 নম্বরে কিছু অঙ্ক দেওয়া আছে। আমরা আগে প্রথমে অঙ্কগুলো তুলে নিই, নেওয়ার পর আমরা এখন অঙ্কগুলো করি। দেখো কয়ের মান বের করবো, আমরা এগুলো আগে বারবার করছি। তাহলে 15, এটা 9টা পাশে গেল, বিয়োগ হয়ে গেল, 15 থেকে 9 বাদ দিলে হচ্ছে 6, তাহলে কয়ের মান হচ্ছে 6। আমরা এখানে কয়ের মান বের করবো, তাহলে কটা রেখে দিবে এক পাশে, আর সংখ্যাগুলো অন্য পাশে নিয়ে যাব। তাহলে 25, এটা পাশে গেলে যোগ হয়ে যাবে 12, তাহলে 12 আর 25 যোগ করলে কত হবে? 2 আর 5 হচ্ছে 7, 1 আর 2 3, 37। তাহলে কয়ের মান কত হলো আমাদের? 37। এখানে কয়ের মান গুণ অবস্থায় আছে, গুণ অবস্থা থাকলে আমরা এই পাশে রেখে দিব। তাহলে ওপাশে ছিল 22, এই 2টা ওপাশে গেলে হয়ে যাবে ভাগ, যে গুণ অবস্থায় আছে অন্য পাশে গেলে ভাগ হয়ে যাবে। 2 দিয়ে 2 একে 2, 2 একে 2, মানে 11 2 22। তাহলে কয়ের মান হচ্ছে 11। আমরা এখানে কয়ের মান বের করবো, কয়ের পর ভাগ আছে 8, তাহলে এই পাশে 8টা গেলে হয়ে যাবে গুণ, 7 8 56 হবে, তাহলে কয়ের মান হচ্ছে 56। এখানে আমাদের ক এর সাথে 8 যোগ আছে এবং ব্র্যাকেট আছে, এই কারণে আমরা এটা আলাদা করে রেখে দিব। 8 যোগ ক আলাদা করে রেখে দিলাম।
7টা ওপাশে নিয়ে যাবো প্রথমে 63, 7টা গুণ অবস্থায় আছে, ওপাশে গেলে হয়ে যাবে ভাগ 7, 7 দিয়ে 63কে ভাগ করলে হবে 9, 7 9 63, তাহলে 8 যোগ ক সমান হচ্ছে 9। আমরা যেহেতু ক এর মান বের করবো তাহলে হচ্ছে কটা রেখে দিব, তাহলে 8টা ওপাশে যাবে, 9 বিয়োগ হয়ে যাবে 8, 1, তাহলে ক এর মান হচ্ছে আমাদের 1। এরপরে অঙ্কটা যদি আমরা দেখি ক বিয়োগ 4 ছিল, এটা আমরা রেখে দিলাম, ভাগ ছিল 6, ওইটা ওপাশে চলে যাবে, তাহলে গুণ হয়ে যাবে 6, 6 6 36, ক বিয়োগ কত 4। আমরা ক এর মান যেহেতু বের করবো কটা এই পাশে রাখবো, তাহলে 4টা ওপাশে চলে যাবে, 36 যোগ হয়ে যাবে 4, তাহলে 40। ক এর মান হচ্ছে আমাদের 40। ক এর মান আমাদের 40। এরপরে আমরা 5 নম্বরের যে অঙ্কটি আছে সেটি করব। 5 নম্বরের অঙ্কটিতে বলা আছে ক প্যাকেট বিস্কুট আর 1 বোতল পানির মূল্য হচ্ছে একত্রে খ টাকা। এই অঙ্কটি সৃজনশীলটি আমাদের পরীক্ষায় আসবে, তাই আমরা এই সৃজনশীলটি খুব ভালো করে প্র্যাকটিস করব বাসায়, কারণ এখান থেকে অঙ্ক বা সৃজনশীল আসলে এই অঙ্কটি আসতে পারে। তাহলে আমাদের এটা করতে হবে। এখন দেখি 5 নম্বর অঙ্কটি কি বলা আছে। বলা আছে যে ক প্যাকেট বিস্কুট আর 1 বোতল পানির মূল্য খ টাকা। 1 প্যাকেট বিস্কুট এবং 1 প্যাকেট বিস্কুটের মূল্য হচ্ছে 18 টাকা আর 1 বোতল পানির মূল্য 12 টাকা। ক আর খ এর সম্পর্ক বের করতে হচ্ছে গাণিতিক বাক্যের মাধ্যমে। তাহলে প্রথমে এটা করি আমরা 1 নম্বরটি। তাহলে আমরা লিখব যে 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা। 1 প্যাকেট বিস্কুট এর মূল্য 18 টাকা। অতএব ক প্যাকেট বিস্কুট এর মূল্য 18 গুণ ক টাকা। আর 1 বোতল পানির মূল্য কত? 1 বোতল পানির মূল্য 12 টাকা। 12 টাকা। আর এগুলো সবগুলো একত্রে মিলে হবে তোমার খ টাকা। তাহলে গাণিতিক বাক্যটা কি হবে? গাণিতিক বাক্যটা হবে যে 18 গুণন ক যোগ হচ্ছে 12 সমান হচ্ছে খ। এটা হচ্ছে আমাদের ক নাম্বার 1 নম্বর অ্যান্সার। খ এর মান নির্ণয় করতে বলছে যখন ক সমান হচ্ছে 10। ক সমান 10 হলে প্রথমে কি লিখবো আমরা? ক সমান 10 হলে গাণিতিক বাক্য কি ছিল আমাদের? গাণিতিক বাক্য হচ্ছে 18 গুণ ক যোগ 12 সমান হচ্ছে খ। তাহলে আমরা এখানে ক এর মান বসাবো 18 গুণ হচ্ছে ক হচ্ছে 10 যোগ হচ্ছে 12 সমান হচ্ছে খ। 18 10-এ কত হবে? 10 দিয়ে গুণ করা খুব সহজ। এখানে শূন্যটা আমরা বসাবো, 1 দিয়ে 18 কে গুণ করবো, 18 একে 18 যোগ হচ্ছে 12 সমান হচ্ছে খ। বা এটা এখন যোগ করি, 2 আর 0 2, 1 আর 8 9, এখানে 1 192 হলো খ। তাহলে অতএব খ সমান 192। এখানে আমরা গাণিতিক বাক্য লিখে দিতে পারি যে গাণিতিক বাক্য হচ্ছে এটা কোথা থেকে পাইছি? 1 থেকে পাইছি। তা 3 নম্বর অঙ্কটি বলছে যে ক এর মান নির্ণয় করো যখন খ সমান 120। তাহলে খ সমান 120 হলে গাণিতিক বাক্যটা হচ্ছে আমাদের 18 গুণ ক যোগ হচ্ছে 12 সমান হচ্ছে খ। তাহলে আমরা এখন মানটি বসাই দিই, 18 গুণ ক যোগ হচ্ছে 12 সমান খ। খ এর মান কত? 120। তাহলে আমরা এখানে 18 গুণ ক, এটা গুণ অবস্থায় আছে, যোগ ছিল, এটা অবশ্যই নিয়ে যাবো 120, ওইটা অবশ্যই গেলে হয়ে যাবে বিয়োগ 12। 10 থেকে 2 বাদ দিলে হচ্ছে 8, হাতের একটা এখানে গেল 2 হয়ে গেল 0, 2 থেকে 2 বাদ দিলে হাতের এক তো নাই, তাহলে 108। বা 18 গুণ ক সমান হচ্ছে 108। আমরা যেহেতু ক বের করবো, আগের অঙ্কের মতো হয়ে গেছে, এখন 18 এর পাশে ভাগ করবো, গুণ অবস্থায় ছিল, তাহলে 18 হচ্ছে ভাগ হয়ে গেল, 18 ভাগ হয়ে গেল। এখন আমরা 18 দিয়ে 108কে ভাগ করবো, 18 দিয়ে 108। 18টা হচ্ছে 20-এর কাছাকাছি, 2 ধরবো, এই জন্য এটা একটা অঙ্ক বাদ দিব, 2 5 5 দিয়ে দেখি, 5 2 5-এ 10, 2 6 12, এটা আবার 11 ধরতে পারি,
আচ্ছা দেখি 5 দিয়ে গুণ করে দেখি অন্য জায়গায়। 18 গুণ 5, 5 8 40, 0 হাতে 4, 5 একে 5, 5 8 40 0 হাতে 4, 5 একে 5 আর 4 এ 9, 90 হয়ে যাচ্ছে। তা 6 দিয়ে যদি গুণ করি 6 8 48, আচ্ছা 6 দিয়ে মিলে যাবে, 6 দিয়ে 6 8 48 হাতে 4, 6 একে 6 আর 4 এ 10 মিলে গেল। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে 6। আমাদের অনুশীলনটি শেষ হলো। এরপরে ক্লাসে আমরা অনুশীলনী 4 এর কিছু সৃজনশীল করব 2টি পার্টে। তাই সৃজনশীলগুলো আমাদের ফাইনাল পরীক্ষায় আসবে, পিএসসি পরীক্ষায়, অর্থাৎ সেটা বৃত্তির জন্য খুব কার্যকর। তাই আমরা সেই ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল তোমাদের। এবং ক্লাসগুলো খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা কেমন ক্লাসগুলো হলো, ক্লাসগুলো কেমন লাগছে। শুধুমাত্র ক্লাসগুলো দেখে চলে গেলে আসলে আমাদের উৎসাহটা তেমন একটা থাকে না ক্লাস নেওয়ার। আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলোর প্রতি উৎসাহ বাড়ানোর জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক এবং তোমাদের বন্ধুগুলোকে জানাতে পারো। আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে পারো কীভাবে ক্লাসগুলো আরও নিলে ভালো হয়। আসসালামু আলাইকুম সবাইকে।